गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू रिंकिरा ब्लॉग्स। आजও কিন্তু মর্নিং করলাম আপনাদের শিয়ালদা স্টেশন থেকে। আজকে যাব আমি শিয়ালদা স্টেশন থেকে নামখানা, নামখানা থেকে গঙ্গাসাগর। চলুন, 18 নম্বরে ট্রেন দিয়েছে। এখন বাজে 7টা 14তে ট্রেন ছাড়বে। শিয়ালদা নামখানা লোকাল 7টা 14 শিয়ালদা স্টেশন ছেড়ে নামখানা পৌঁছোই 2 ঘন্টা 45 মিনিট সময় নিয়ে। কখনো 5-10-15 মিনিট লেটও হয়, সেটা আলাদা ব্যাপার। নামখানা নেমে লঞ্চ ঘাটে যেতে হবে। লঞ্চ ঘাট থেকে 2 ঘন্টার লঞ্চে করে বেনুবন। ট্রেন এখনও ছাড়েনি, তাই আমি গেটের কাছে আপনাদের সাথে বকবক করছি। এক্ষুনি গিয়ে বসে যাব, ট্রেন ছেড়েও দেবে। চলুন যাওয়া যাক। রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। আরও একভাবে কিন্তু কপিলমুনির আশ্রমে পৌঁছানো যায়। এই শিয়ালদা নামখানা লোকাল ধরে আপনাকে কাকদ্বীপে নামতে হবে। কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া হয়ে কপিলমুনির আশ্রম। তবে কচুবেড়িয়াতে এখন লঞ্চ বন্ধ আছে, ওখানে ড্রেজিং চলছে। পৌঁছে গেছি নামখানা। একেবারেই আননোন স্টেশন, এর আগে কখনোই আসিনি। 7টা 14তে ট্রেন ছেড়েছিল, এখন কিন্তু 10টা 8 হয়ে গেছে ঘড়ির কাঁটাতে দেখুন। আর এই হচ্ছে এক্সিট, সবাই বেরোচ্ছে, আমিও পেছন পেছন বেরিয়ে যাচ্ছি। নামখানা স্টেশনের বাইরের দিক এটা ভিউ। এই দিক দিয়ে এগিয়ে গেলেই ওই সমস্ত টোটো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি এখান থেকে। বসে পড়েছি টোটোতে, 15 টাকা দিয়ে যাব লঞ্চ ঘাট। যতক্ষণ না এদের পুরো কমপ্লিট হয় গাড়ি, মানে 6টা সিট থাকে, 6 জন যতক্ষণ সওয়ারি না হচ্ছে এটা ছাড়বে না, তাই বসে আছি, কিছু করার নেই। যত আর্লি পৌঁছবো আর্লি ফিরতে পারবো। লঞ্চঘাট নামখানা স্টেশন থেকে 4 কিলোমিটার এরা বলছে। টোটোতে কিন্তু 6 জন হয়ে গেছে, আর টোটো ছেড়েও দিয়েছে। যাওয়া যায়। রাস্তা কিন্তু একেবারে সরু, একটাই টোটো যাচ্ছে, জাস্ট ওয়ান ওয়ে। আর দুদিকের ভিউ এমনি একেবারেই রুরাল বেল্ট। পৌঁছে গেছি লঞ্চ ঘাটে, এখান থেকে লঞ্চে উঠবো। চলুন দেখি কোন দিকে কি। বললাম না একেবারে আননোন প্লেস, ফার্স্ট টাইম আমি এসেছি। এই যে এখানে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, ওই যে দেখা যাচ্ছে লঞ্চ। চলুন যাওয়া যাক। এই জলপথটি পেরিয়ে যেতে হবে আমাদের সাগর তীর্থে। সব তীর্থ বারবার, সাগর তীর্থ একবার ওইখানে। আর মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস কবিতাটি, ছোটোবেলা থেকে যেটা পড়ে এসেছি। আমি লঞ্চে উঠে পড়লাম। উঠে এই ভেতর দিকে গিয়ে বসতে হবে, নিচের দিকে, ওপরে একদম বসা চলবে না। এই যে বসে গেছে দেখুন সবাই। আর যতক্ষণ না 100 জন হবে ততক্ষণ ছাড়বে না। আর এখন কোনো টাইমের ঠিক নেই, কারণ প্রায় সিজন চলে এসেছে, আর 1 মাস বাকি গঙ্গাসাগর মেলা। তো ট্যুরিস্ট তো সারা বছর সাগরে আসছেই, এই সময় আরও বেশি করে আসছে। স্পেশালি আজ আবার পূর্ণিমা তিথি। লঞ্চ কিন্তু ছেড়ে দিল।
সাগর তীর্থের মূল আকর্ষণ যেমন গঙ্গায় স্নান করে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়া, তেমনি কিন্তু এই সাগরের ওপর দিয়ে সাত সাগরের ওপারে যাওয়া, এটা একটা কিন্তু ভীষণই আকর্ষণীয় ব্যাপার। দিগন্ত বিস্তৃত বিপুল জলরাশির ওপর দিয়ে এই সফর আমার কাছে তো অবভিয়াসলি মিস্ট্রিয়াস, কারণ আমি আবার সাঁতার জানি না। তো একজন না সুইমিং জানা লোকের কাছে এই জলরাশির ওপর দিয়ে যাওয়াটা যে কত ডেঞ্জারাস মোমেন্টের ওপর দিয়ে যাওয়া, সেটা আমার থেকে বেশি কেউ জানে না। আর আপনারা যারা সাঁতার জানেন না তাদের কাছে আমার মনে হয় এরকমই একটা ফিল আনবে। আমরা এখন মাঝ সমুদ্রের ওপর দিয়ে চলেছি। টিকিট কাটতে চলে এসেছে, পার হেড 40 রুপিস। আমি একটু রিকোয়েস্ট করে লঞ্চের ওপরে এসেছি, উঠতে তো কাউকেই দিচ্ছে না। দেখুন কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে, প্রকাশ করা যাচ্ছে না, বর্ণনা করা যাচ্ছে না। দাঁড়িয়ে থাকলে পড়ে যাব বলে এখানে আমাকে একটু বসতে দিয়েছে, বলছে আপনি কি ভিডিও করছেন ঘরে নিন এখানটা বসে, তারপরে ভেতরের দিকে চলে যান। গ্রামে গ্রামে সেই বার্তা রটে গেল ক্রমে, মৈত্র মহাশয়ে যাবেন সাগর সঙ্গমে তীর্থস্থান লাগিয়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস কবিতায় মোক্ষদার দাদা ঠাকুরের কাছে সেই আর্জি, শুধু আর্জি নয়, অনুনয় বিনয় করে সাগর তীর্থে যাওয়ার সেই আর্জি আজকে খুব বেশি করে মনে পড়ছে। এই অভিজ্ঞতা আমার কাছে নতুন নয়, আমি কন্যাকুমারী গিয়েছিলাম, আর সেখানে লঞ্চের ওপরে যখন বিবেকানন্দ রকে গিয়েছিলাম এরকম একটা ফিল তখনও হয়েছিল, তখনও মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তবে বঙ্গোপসাগরের জল এখানের কালারটা একটু আলাদা, আর কন্যাকুমারীতে সেখানে পুরো নীল একেবারে, মানে ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরের মতন জলটা ছিল। আর দেখুন ঝাঁকে ঝাঁকে শিগাল, সবাই বলছে খাওয়ার দিলে ওরা ঝাঁকে ঝাঁকে এই লঞ্চের কাছে আসবে। এখন কিন্তু এটা করছে না, কারণ এখন যাওয়ার ব্যাপার আছে, তো সবাই টেনশনে আছে, ওটা ফেরার পথে হবে। ওই দেখুন কত শিগাল উঠছে। ওই যে ডাঙা দেখা যাচ্ছে। তো ফাইনালি সাগর তীর্থে এসে পৌঁছে গেছি। আমার যে কী আনন্দ হচ্ছে কী বলবো, অনেক দিনের ড্রিম ছিল আমার। তো চলুন, নেমে গেছি লঞ্চ থেকে। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু কি বলবো বলুন তো, এত সুন্দর ভিউ আমি অ্যাভয়েড করতে পারছি না। পুরো সারাউন্ডিংসের ভিউটা আমি ক্যামেরা বন্দি করছি। পৌঁছে গেছি। কপিলমুনি আশ্রমে যাওয়ার জন্যে বা সাগর তীর্থের জন্যে এই হচ্ছে মূল পয়েন্ট। আপনাকে লঞ্চে করে এই পয়েন্টে আসতে হবে এখানে। তবে বললাম না, এটা বেনুবন পয়েন্ট, আর কচুবেড়িয়া একটা পয়েন্ট আছে যেটা ড্রেজিং হচ্ছে, আসার সময় বলেছিলাম। তো এইখান থেকে কিসে করে যাওয়া যাবে, মানে কোন ট্রাফিক ইউজ করে কপিলমুনির আশ্রমে পৌঁছানো যাবে, এই যে তার অফিস, এখানে ওরা বিভিন্ন মানে অটো, টোটো, ক্যাব বুক করে দেবে, অ্যারেঞ্জ করে দেবে, কার কী প্রাইস কী এখানে সব ওনারা বলে দেবেন। আর একটা কথা, টোটো 520 টাকা, আপনি একজন গেলেও 520 টাকা, আর শেয়ার করে নিতে পারেন। আর ক্যাব 2000 টাকা, বড় গাড়িগুলো 5000 টাকা, যেগুলো 7 সিটার। আমি লাকিলি একটা শেয়ার টোটো পেয়ে গেছি, 4 জনের সাথে শেয়ার করছি। তো আসতে আর যেতে 140 রুপিস, মানে 70 রুপিস করে। আর ও কিন্তু ওখানে ওয়েট করবে ওই টোটোওয়ালা, আমরা পুজো দেবো গঙ্গা স্নান করে, তারপর ওই আবার ফিরিয়ে নিয়ে আসবে। কেন ওকে বাতাস উড়িয়ে নেবে? বাতাস উড়িয়ে নেবে ওকে? কপিলমুনি মন্দিরটা এইটা। আচ্ছা, আর একদম সোজা সমুদ্র। নেমে পড়েছি। আর আমার সাথে যে বললাম 4 জনের সাথে শেয়ার করেছিলাম, তো ওই কাকিমা হয়, উনিও যাচ্ছেন। উনি বলছেন উনি স্নান করবেন। তো আমি তো যাবই ওখানে পয়েন্টে, যেখানে স্নান পয়েন্ট, কিন্তু আমার পক্ষে তো স্নান করা সম্ভব নয়। আমি ওখানটা একটু জল ছিটিয়ে নিয়ে কপিলমুনির আশ্রমে পুজো দেবো। আর মন্দির দেখা যাচ্ছে, স্নান সেরে ফিরে মন্দিরে যাব। তো চলুন।
স্নান পয়েন্টের দিকে যাওয়া যাক। আর দেখুন এই দুই দিক জুড়ে মেলা বসবে, সমস্ত সাজসজ্জা চলছে বলতে গেলে। প্রচুর বাঁশ চতুর্দিকে ছিটানো হয়ে আছে, মানে এগুলো সব মনে হচ্ছে ডেকোরেশন হবে প্রচুর। আর বিরাট বড় এরিয়া। আর এই হচ্ছে গঙ্গা মা, এই মূর্তি বোধহয় পুজো হবে আবার। বিশাল বড় মাঠ, এই মাঠেই হবে সাগর মেলা। আর সমুদ্রের গর্জন তো শুনতে পাচ্ছেন। ওই যে ওইখান দিয়ে সবাই যাচ্ছে স্নান পয়েন্টের দিকে। চলে এসেছি সবার সাথে স্নান করব বলে। এই যে সাগরে পৌঁছে গেছি। সাগর ডাকে আয় আয়। কি কাদা বাবারে বাবা এখানে। আমি একটু জল ছড়িয়ে নেবো বললি। আর কি সুন্দর দেখাচ্ছে। চলুন এবারে মন্দিরে যাই, পুজো দিয়ে নিই। সাগরে স্নান করে এই রাস্তা দিয়ে গিয়েই কপিল মুনির আশ্রমে পুজো দিতে হবে। 2025-এ ইউপির প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা সংগঠিত হবে। বিশাল বড় আয়োজন চলছে। আমারও ইচ্ছা আছে যাওয়ার, দেখা যাক কী হয়। আর যদি যাই সেই ভিডিও থাকবে আমার চ্যানেলে, অবশ্যই দেখবেন। চলে এসেছি একেবারে মন্দিরের কাছে। আর ওই যে 4 জনের সাথে শেয়ার করেছিলাম টোটো, ওখানের ওই কাকিমার মেয়ে আমার একটু ভিডিওটা করে দিচ্ছে, কারণ সোম তো আসেনি। বলেছিলাম আপনাদের যে নিয়ার কলকাতা ট্র্যাভেল আমি একাই করি, কারণ ও বিজি, ওয়ার্কিং প্ল্যাটফর্মে ভীষণই বিজি থাকে। তো চলুন এবার ডালা নিয়ে নিতে হবে। এই হচ্ছে কপিল মুনির আশ্রম মন্দির। আর এখানে ওই দিকটা মনে হচ্ছে পুজোর ডালা পাওয়া যায়। এই যে ডালা কাউন্টার, এখান থেকে পুজোর ডালা একটা নিয়ে নিয়ে চলুন। আর পাশের ভিউ দেখুন, পাশে কপিল মুনির স্ট্যাচু, এইসব বেশ সুন্দর দেখাচ্ছে এই দিকটা। এই যে দেখুন কপিল মুনির স্ট্যাচু। চলুন ডালা একটা নিয়ে নিই। জিজ্ঞেস করলাম এখানে 50 টাকা থেকে ডালা স্টার্ট হয়। 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা। ওই ফুল, মিষ্টি, ধূপ, ডরি, আলতা, সিঁদুর এইসব দিয়ে একটা ডালা সাজিয়ে দেয়। এই যে আমি নিয়ে নিয়েছি একটা ডালা। চলুন মন্দিরে যাই। এখানে বিভিন্ন দেবতাদের বিগ্রহ রাখা আছে। আর একেবারে মাঝখানে আছে কপিল মুনির মূর্তি। পুজো দেওয়া হয়ে গেছে, এবার মেলার দিকে চলুন। কতটা কি রেডি হয়েছে দেখা যাক। কত দোকানদানি এসেছে, মানে শুরু হয়েছে সবে। দেখা যাক কতগুলো দোকান টোকান হয়েছে। এই যে সব দোকান, ম্যাক্সিমাম ওই শঙ্খের উপর জিনিস এখানে স্পেশাল পাওয়া যায়। শাঁখা, ঝিনুক, কড়ি এইসব। আর এই ঘর ডেকোরেশনের জন্য এই ঝাড়বাতি আর এই ডোরের সামনে যেগুলো দেওয়া হয়, কি সুন্দর এগুলো। আমি দীঘা থেকে অনেকবার এনেছি, অনেক কটাই আছে।
দেখে নিই একটু ঘুরে ঘুরে কী আছে। সাদা ধপধপে বালির ওপর চলতেও বেশ মজা হচ্ছে। $250 বলছে। লঙ্কাতে পাওয়া যায়, এই কুড়ি তোটা কি বড় বড় কড়িগুলো। এটা নিলাম, যেখানে যাই একটা করে, কিছু হোক না হোক এই তীর্থস্থানের পিকচার নিয়ে আসি। পড়িতে হয় না, ওইগুলো কাঠের, যেতে না পড়ে গেলে তাহলে 50 টাকা দিলে, এই যে একটা 10 টাকা, 60 টাকা দিলে। পিওর একদম, হ্যাঁ একদম শাক কেটে বানানো। দাদা দাদা বলতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখো দেখি এইগুলো দেখো, সরু টাইপের দিয়ে একটু দেখো, দিচ্ছি দেখো, সুন্দর হলে দেখো না তাহলে চলে যাবে। ডিজাইন খুব সুন্দর, খুব সুন্দর না দিদি ভাই? এগুলো কত করে? দাদা এটা কত জোড়া? এইগুলো হেভি লাগছে। এরকম সাদা বালি সচরাচর দেখা যায় না, এখানেই কিন্তু এই সাদা বালিটা দেখতে পাওয়া যায়। চলুন, স্নান করা, পুজো করা, মেলা দেখা সব কমপ্লিট। টোটোতে উঠেও গেছি, ও তো ওয়েট করছিল, টোটোওয়ালা আমাদের তুলে নিয়েছে। সেম প্রসেসে যেভাবে এসেছিলাম, এখান থেকে বেনিবন মেন পয়েন্ট, সেখান থেকে লঞ্চ, লঞ্চ থেকে আবার টোটো করে স্টেশন, নামখানা থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে টালিগঞ্জ আমার বাড়ি। তো চলুন যা যাক। সাগর তীর্থ আমার খুব ভালো লাগলো, ভীষণ ভীষণ এনজয় করলাম। লঞ্চে উঠে পড়েছি, লঞ্চ ছেড়ে দিয়েছি, দেখি কটায় পৌঁছই লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাট থেকে আবার টোটো করে আবার স্টেশন যেতে হবে। 4:40 ট্রেনটা ধরে নিতে হবে, না হলে কলকাতা পৌঁছতে দেরি হবে। গঙ্গা নদী এখানে কত ন্যারো। এই প্লেসটির নামই হচ্ছে কচুবেড়িয়া। এখানে ড্রেজিং চলছে, বলেছিলাম না, দেখুন ড্রেজিং চলছে। এই হচ্ছে সঙ্গম, যেখানে বঙ্গোপসাগরে গঙ্গা নদী মিলিত হয়েছে। হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ইউপি বিহারের রাজমহল পাহাড় হয়ে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এসে বঙ্গোপসাগরে এই স্থানেই মিলিত হয়েছে। তাই এই স্থান এত পবিত্র এবং এতটাই অ্যাট্রাকটিভ। এই তো জিওগ্রাফিক স্টোরি, কিন্তু মাইথোলজিক্যাল স্টোরি ওয়াইজ এই স্থান এত ইম্পর্ট্যান্ট কেন, তার একটা আলাদা স্টোরি আছে। স্পেশালি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই স্থান বড় পবিত্র, তাই তো সবাই সাগরে তীর্থযাত্রা করতে আসেন। ভাগবত পুরাণে কপিল মুনিকে বিষ্ণুর সমান বলা হয়েছে, বিষ্ণুর অবতারও বলা হয়েছে। পুরাণ বলে
সগর সম্রাটের 2 স্ত্রী ছিলেন। এক স্ত্রীর সন্তান ছিল 60,000 পুত্র, আর একজনের একটাই। সগর রাজা একবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের ঘোড়াকে দেবরাজ ইন্দ্র এই কপিলমুনির আশ্রমে লুকিয়ে রেখেছিলেন। তো সগর রাজা কপিলমুনিকে ব্লেম দেন কে তিনিই ঘোড়া লুকিয়ে রেখেছেন। এতে তো কপিলমুনি প্রচণ্ড ক্রুদ্ধ হন, আর ক্রুদ্ধ হয়ে সগর সম্রাটকে অভিশাপ দেন আর 60,000 পুত্রকে ভস্মে পরিণত করেন। রয়ে যায় একমাত্র পুত্র ভগীরথ। সগর সম্রাট তো কপিলমুনিকে মানানোর অনেক চেষ্টা করেন। যখন অনেক মিনতি করেন তখন উনি বলেন এই 60,000 পুত্র তখনই জীবন পাবে যদি এই স্থানে গঙ্গাকে আনয়ন করা যায়। সগর রাজা বলেন তা কী করে সম্ভব? গঙ্গার প্রবল ধারা যদি এইভাবে মর্তে আসে, এইখানে আসে, তাহলে সব তো ধ্বংস হয়ে যাবে। এখন দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সগর রাজা দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য ধ্যানে বসে। সগর রাজার আরাধনায় দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হন না। শেষে তার একমাত্র পুত্র ভগীরথ, যিনি বেঁচে ছিলেন, তিনি আরাধনা করে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করেন এবং বরপ্রাপ্ত হন। দেবাদিদেব মহাদেব গঙ্গাকে তার জটায় ধারণ করেন এবং তার নিয়ন্ত্রিত গতিবেগকে নিয়ে ভগীরথকে মর্তে আসতে বলেন। তো আলটিমেট ভগীরথ গঙ্গাকে মর্তের বুকে নিয়ে আসেন এবং ভাইদের প্রাণ বাঁচান। দিনটি ছিল মকর সংক্রান্তি।